প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের পরীক্ষা অতি সন্নিকটে। আমাদের ফর্ম ফিল আপ কি হয়ে গেছে যারা এখানে আছেন ক্লাসে? স্যার, আমার একটু সমস্যা হয়েছে। কি সমস্যা? আমাদের যে রেজিস্ট্রেশন কার্ডটা আগে উঠাইতে হয় সেটা তো আমি উঠাইনি। এরপর আমি যখনই গিয়ে অনলাইনে উঠাতে যাচ্ছি, আমি এখনো পারিনি। এখনো মানে ওইটা সার্ভারে কাজ করতেছে না। তা ওইটা স্যারদের সাথে পরামর্শ করেননি? চৈতি, স্যারদের সাথে পরামর্শ করেননি বিষয়টা? হ্যাঁ, আমাদের বলছি, বাট ওনারা বলছে সার্ভারে কাজ না হলে আমরা কি করব, আগে থেকে কেন উঠাওনি। এইটা পাওয়া আমি যাবে, সেই এখন সবাই ফর্ম ফিল ফর্ম আপ ফিল করছে আপ তো। 18 তারিখ থেকে বিজি চেষ্টা আছে। করতেছি। আচ্ছা, পাওয়া যাবে, আসলে হতাশ হওয়ার কিছু নাই। তবে ফর্ম ফিল আপে বিজি আছে ডেট স্যাররা। বাড়াবে, এটার জন্য ডেট বাড়াবে। হ্যাঁ, ডেট তো অবশ্যই বাড়াবে, ফর্ম ফিল আপ কখনো একদিন শেষ হয় না। আচ্ছা, আজকে আমাদের যে শিক্ষার বিষয়টা সেটা হচ্ছে ইনকাম, একটা ইকুয়েশন থেকে আমরা কিভাবে ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি, ব্যালেন্স শিট করবো সেটা আমরা একটু দেখবো। এক মানে কেন কোম্পানির ক্ষেত্রে দেখবো, যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে দেখবো। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা মার্সেন্টেজ ইকুয়েশনটা করি, ইকুয়েশন শেষ করবো। ইকুয়েশন বেশি সময় নিচ্ছি না এই কারণে, জাবেদা আর ইকুয়েশন কিন্তু কাছাকাছি। যে জাবেদার ডেবিট ক্রেডিট পারে সে কিন্তু ইকুয়েশনের পোস্টিংও পারবে স্বাভাবিকভাবে, ঠিক আছে? যে কারণে ইকুয়েশন আমরা খুব একটা সময় বেশি আমরা নষ্ট করতে যাচ্ছি না। এখন চলেন আমরা একটা অঙ্ক, এই একটা অঙ্ক, আমাদের তো একটা ইকুয়েশন অঙ্ক করলে ফিচারটা এরকমই আসবে নাকি? ফিচারটা এই একটা অঙ্কের সলিউশন আমাদের করা, এখানে এই অঙ্কটা থেকে আমরা আজকে কি করব, ইনকাম স্টেটমেন্ট করব। কারণ এই অঙ্কটা দেখেন আমাদের কি করতে বলেছে। দেখেন প্রথমে এক নম্বরে কি বলছে করতে, টেবুলার্স অ্যানালাইসিস অফ দ্য ট্রানজেকশনস। আর দুই নম্বরে কি করতে বলেছে, প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। অর্থাৎ অঙ্কের যখন ফিগার ছোট হবে তখন কিন্তু ইকুয়েশনের সাথে আমাকে এই তিনটা রিকোয়ারমেন্ট চাইবে 10 মার্কের জন্য। আচ্ছা, এখন আসি প্রথমে, তাহলে আমাদের কি দেখবো, আমরা প্রথমে কোনটা দেখবো? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট করার উদ্দেশ্য কি? আমরা ইনকাম স্টেটমেন্ট কেন করি? নিট আয় লাভ লস নির্ণয় করার জন্য। লাভ লস জানার জন্য। প্রফিট লস নির্ণয় করতে গেলে কি কি লাগে? আয় আর ওপেনিং। ব্যয়। আয় লাগে আর কি লাগে? ব্যয় লাগে না? আয় থেকে ব্যয় বাদ দিলেই কিন্তু বুঝে যাবো যে প্রফিট হয়েছে নাকি লস হয়েছে। তাহলে এখন আসেন, যখন এক মালিকানা কোম্পানির অঙ্ক করেছি, আয় হলেই কোথায় যোগ করেছি আমরা বলেন তো? তাহলে ক্যাপিটাল। আর ব্যয় হলেই কোন জায়গা থেকে বাদ দিয়েছি? ক্যাপিটাল থেকে। ইনকাম স্টেটমেন্ট করতে যে আয় ব্যয় প্রয়োজন কোন কলামে পেয়ে যাবো সব আমরা? ক্যাপিটাল। Capital column। তো এখন ছক দেখি আমরা, এই যে ইনকাম স্টেটমেন্টের ছক, তানিয়া রহমান, মালিকের নাম বা প্রতিষ্ঠানের নাম যেটা আছে সেটা লিখবো। ইনকাম স্টেটমেন্ট, এরপরে তারিখ লিখবো, মাসের বা বছরের অঙ্ক হলে সেটা লাস্ট তারিখ লিখবো, পার্টিকুলার টাকা টাকা। তাহলে আমাদের বাদ দিতে হবে আয় থেকে ব্যয়, তাহলে প্রথমে আমরা কি নিয়ে আসবো? রেভিনিউ। রেভিনিউ। যখনই হয়েছে আমরা ক্যাপিটালে কিন্তু যোগ করেছি, দেখেন ক্যাপিটাল কলামে গেলে কিন্তু আমরা রেভিনিউ পেয়ে যাব। সার্ভিস রেভিনিউ কত টাকা? 5,000। সার্ভিস রেভিনিউ লিখে সেকেন্ড কলামে 5,000 দিলাম। সেক্ষেত্রে ফার্স্ট কলামে কাজ হচ্ছে, একটা অঙ্কে আয় একাধিক থাকতে পারে না? সার্ভিস রেভিনিউ, রেন্ট রেভিনিউ বা আদার্স কোন রেভিনিউ, যখন একাধিক রেভিনিউ থাকবে তখন প্রত্যেকটা রেভিনিউকে ফার্স্ট কলামে যোগ করে এটাকে যোগফলটা সেকেন্ড কলামে ট্রান্সফার করতে হয়। যেহেতু আমাদের অঙ্কে রেভিনিউ একটা, এই জন্য সরাসরি আমরা কোন কলামে দেখিয়ে দিয়েছি? সেকেন্ড কলাম। রেভিনিউ থেকে এবার আমাদের মাইনাস হবে এক্সপেন্সেস। এখানে এক্সপেন্সও আমরা ক্যাপিটাল কলামে পাবো। দেখেন প্রথমে কি এক্সপেন্স আছে আমাদের, রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স 1,000 টাকা। এবার উইথড্র, উইথড্রটা কি আমাদের এক্সপেন্স? এটা খরচ না দায়। এটা কি ইনকাম স্টেটমেন্টে আসবে? এখানে আসবে না। এখন প্রশ্ন হচ্ছে উইথড্র কেন এখানে আসবে না? উইথড্র ইনকাম স্টেটমেন্টে কেন আসে না? মনে রাখবেন, আয় ব্যয় কয় প্রকার জানেন? দুই প্রকার, না স্যার। মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয়। কি কি বললাম? মুনাফা মুনাফা জাতীয় জাতীয় আর এবং মূলধন জাতীয়। মূলধন জাতীয়। মুনাফা জাতীয় আয় ব্যয় নিয়ে কিন্তু ইনকাম স্টেটমেন্ট করতে হয়, কারণ আমার এখানে উদ্দেশ্য মুনাফা বের করা। এখানে উদ্দেশ্য কি? মুনাফা বের করা।
মূলধন জাতীয় আয় ব্যয় কিন্তু ইনকাম স্টেটমেন্টে আসে না। এবার আমরা চিনবো কিভাবে যে কোনটা মুনাফা জাতীয় কোনটা মূলধন জাতীয় আয় ব্যয়? মনে জি। রাখবেন, যে আয় বা যে ব্যয়টা মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয়, কোনো সম্পদ আহরণের উদ্দেশ্যে না, মুনাফা উদ্দেশ্যে, সেইটা হচ্ছে মুনাফা জাতীয় আয় ব্যয়। আবার যদি সহজভাবে বলি, যে আয় ব্যয়টা কারবারে প্রতিনিয়ত বারংবার হতেই থাকে, নিয়মিত হতেই থাকে, যেমন সার্ভিস রেভিনিউ, এটা কি উদ্দেশ্যে? মুনাফার উদ্দেশ্যে না? জি। এই যে আপনি ভাড়া দিচ্ছেন, রেন্ট এক্সপেন্স প্রত্যেক মাসে ভাড়া দিচ্ছেন, কিসের উদ্দেশ্যে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে। মুনাফা কর্মীদের স্যালারি দিচ্ছেন কি উদ্দেশ্যে? মুনাফা অর্জনের মালিক উদ্দেশ্যে। উত্তোলন করতেছে কি মুনাফার উদ্দেশ্যে? না। তার মানে যে আয় ব্যয়টা ধারাবাহিক হয় এবং মুনাফার উদ্দেশ্য হয়, সেটাকে বলে মুনাফা জাতীয় আয় ব্যয়। আর যে আয় উম, ব্যয়টা ধারাবাহিক না এবং তার সাথে মুনাফার কোনো সম্পৃক্ততা নাই, সেটা হচ্ছে মূলধন জাতীয় আয় ব্যয়। যেমন আপনি বিল্ডিং যদি ক্রয় করেন, বিল্ডিং ক্রয় কিন্তু কারবার একটা ব্যয়, কিন্তু কোন জাতীয় ব্যয়? মুনাফা নাকি মূলধন? মূলধন জাতীয় ব্যয়। বিল্ডিং ক্রয়টা কোন জাতীয় ব্যয়? মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয়। আমার মনে রাখতে হবে, উইথড্র কিন্তু এখানে আসবে না, কারণ উইথড্রটা আমাদের মুনাফা জাতীয় ব্যয় না, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এই জন্য এটা এখানে আসবে না। তাহলে এখানে আরেকটা আসবে কি, স্যালারি এক্সপেন্স। এই স্যালারি এক্সপেন্স আমরা মাইনাস করলাম, দুটো যোগ করে মোট ব্যয় হলো 3,500 টাকা। প্রফিট থেকে মাইনাস করলাম, নেট প্রফিট 1,500 টাকা। ইনকাম স্টেটমেন্ট খুব সহজ। যদি আমাদের ইকুয়েশন হয়ে থাকে, ইনকাম স্টেটমেন্টও আমাদের ইনশাল্লাহ সঠিক হবে। তাই তো? জি। জি। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। ওনার্স ইকুইটি স্টেটমেন্ট মানে হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। ইনকাম স্টেটমেন্ট করার উদ্দেশ্য হচ্ছে মুনাফা বা লস বের করা। ওনার্স ইকুইটি স্টেটমেন্ট করার উদ্দেশ্য কি? এটা করার কি আম, উদ্দেশ্য? এটা কি এটা করার উদ্দেশ্য হচ্ছে মালিকানা মালিকের সমাপনী মূলধন বের করা, মালিকের সমাপনী বা সমাপনী। ক্লোজিং ক্যাপিটাল বের করা। দেখেন, মালিক তো একটা ক্যাপিটাল নিয়ে শুরু করছে। এই যে উপরে প্রথম যে জি। ইনভেস্টমেন্ট, এটা তো ওপেনিং ক্যাপিটাল নাকি? জি। এবার এই ওপেনিং ক্যাপিটালের সাথে আমাদের যদি প্রফিট হয়, প্রফিট কি হবে? যোগ হবে। লস হলে লস কি হবে? মাইনাস হবে। আর যদি মালিকের উত্তোলন থাকে, সেটাও কি করতে হবে? মাইনাস করতে হবে। করলে আমরা কি পেয়ে যাব? ক্লোজিং নেট প্রফিট। ক্যাপিটাল। দেখেন, তাহলে ওপেনিং ক্যাপিটাল ছিল আমাদের 10 লাখ টাকা, আমাদের প্রফিট অর্জন হয়েছে কত টাকা ইনকাম স্টেটমেন্টে? 1,500। 1500 টাকা। নেট প্রফিট প্লাস করলাম 1,500 টাকা। তার থেকে আমাদের উইথড্র ছিল মালিকের কত টাকা? 2,000। উইথড্র মাইনাস করলাম 2,000, তাহলে আমরা পেয়ে গেলাম 99,500, দ্যাট ইজ এন্ডিং ক্যাপিটাল। তাহলে ওনার সিকিউরিটি ইনস্ট্রুমেন্ট করাটাও কি সহজ না? আমি জি। কিন্তু এগুলো একবার দেখা যাচ্ছে, এই কারণে এগুলো অনেক আগে করেছেন, মনে নাও থাকতে পারে, যেখানে একবার দেখিয়ে যাচ্ছি, যাতে করে জিনিসগুলো একটু রিভিউ হয়, একটু মনে পড়ে। তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্ট হলো, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট হলো। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। না বোঝা কোনো বিষয় আছে এখানে? জি না। বাকি দুইজন যারা আছেন, আভা এবং স্মিতা। না স্যার, বলছি আচ্ছা, না। লাস্টে যেটা আমাদের চাইছে, ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট করার উদ্দেশ্য কি একজন বলেন একটু? ব্যালেন্স শিট কেন করতে হয়? জানেন। একটা নির্দিষ্ট সময়ে কারবারের সম্পদ এবং দায় সমান আছে, এটা প্রুভ করার জন্য কি করতে হয়? ব্যালেন্স শিট। ব্যাস। তাহলে আমাদের অলরেডি কিন্তু ইকুয়েশনে আমাদের প্রুভ হয়ে আছে যে অ্যাসেট পাশ আর দায় পাশ কি আছে, সমান। সুতরাং ব্যালেন্স শিট করা কিন্তু খুব সহজ। অ্যাসেট পাশে প্রত্যেকটা অ্যাসেটের লাস্ট ফিগার নেব, প্রত্যেকটা অ্যাসেটের লাস্ট ফিগার, দায় পাশে উপর দায় লাস্ট ফিগার নিলে দুই পাশে আমাদের অবশ্যই এখানে প্রুভ হবে। এই যে অ্যাসেট ক্যাশের লাস্ট ফিগার 82,500, সাপ্লাইসের লাস্ট ফিগার 7,000, প্রত্যেকটা লাস্ট ফিগার নিলাম, আমার দুই পাশ কি হয়ে গেল? সমান হয়ে গেল। ব্যালেন্স শিটও কিন্তু কমপ্লিট। এক মালিকানা কোম্পানির ক্ষেত্রে আমাদের কিন্তু মোটামুটি সব হয়ে গেল। আর একটা জিনিস চাইতে পারে, প্রুভ দ্য এগ্রিমেন্ট। প্রুভ দ্য এগ্রিমেন্ট, অর্থাৎ এগ্রিমেন্ট মানে কি? চুক্তি। ইকুয়েশনের চুক্তি কি বলেন তো? এই একটা ইকুয়েশনের অঙ্কে চুক্তি কি? চুক্তি হচ্ছে দুই পাশ কি হবে? অবশ্যই সমান হবে। সমান হবে। যদি আপনার কাছে প্রুভ দ্য এগ্রিমেন্ট চাই কখনো, যে এগ্রিমেন্টের প্রুভমেন্ট দেখান, সেক্ষেত্রে এই ব্যালেন্স শিটটাই করতে হবে, কিন্তু ছকটা চেঞ্জ হয়ে যাবে। ছকটা কেমন চেঞ্জ তখন হবে? একটু দেখি আমরা। যখন বলবে প্রুভ দ্য এগ্রিমেন্ট, তখন উপরে লিখবো প্রুভ
তা এগ্রিমেন্ট মানে এগুলো হচ্ছে কি, যদি আপনার করা থাকে তাহলে আপনি পারবেন, আর যদি করা না থাকে তখন একটু ঝামেলা পোহাতে হয়, কি চাইছে বুঝতে না পারলে। প্রুফ দ্য এগ্রিমেন্ট যখন আপনার কাছে চাইবে তখন আপনার হুম। চারটা কলাম নিতে হবে। ভুল হলো, 1 2 3 4 রো। ওকে, এই চারটা কলাম নিয়ে ব্যালেন্স শিটের কাজটা এগ্রিমেন্টের প্রুফ ছকটা আলাদা। এই পাশে দেখাতে হবে অ্যাসেট, আর এই পাশে কি দেখাতে হবে? লাইবিলিটি। লাইবিলিটি অ্যান্ড ওনার সিকিউরিটি, আমি সংক্ষেপে লিখলাম ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটি। এবার অ্যাসেট যেগুলো পেয়েছি, এই যে অ্যাসেট পেয়েছি কি কি, চারটা, ক্যাশ। ক্যাশ, সাপ্লাই, ইকুইপমেন্ট। হ্যাঁ, এইগুলো অ্যাসেট পাশে দেখা দিতে হবে। এগুলো অ্যাসেট পাশে দেখিয়ে যার যার অ্যামাউন্ট গুলো বসায় দিতে হবে। এখানে উপরে লিখতে হবে টাকা, এখানেও টাকা। সেম টু সেম আমাদের দায় পাশে দায়গুলো বসায় দিতে হবে, টাকা। অর্থাৎ ওখানে ব্যালেন্স শিটের একটা ঢালা ছকের মধ্যে ছিল, এখানে দুই পাশ আমাদের আলাদা করে দেখাতে হবে। এবার এখানে যোগফল, এখানে যোগফল, ব্যাস প্রুফ দ্য এগ্রিমেন্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু মোটামুটি জি। সবকিছু দেখলাম। এখন একটা জিনিস খালি দেখতে বাকি আছে, যদি আমাদের অঙ্কটা এক মালিকানা কোম্পানির না হয়ে যৌথ মূলধনী কোম্পানির হয় সেক্ষেত্রে এখানে কোনটায় পরিবর্তন আসবে? ইনকাম এখানে কি স্টেটমেন্ট, লাইবিলিটি? ইনকাম ওই যে আরেকটা ছক স্টেটমেন্ট, ছিল ওনার না? সিকিউরিটি স্টেটমেন্ট, ব্যালেন্স শিট আর প্রুভমেন্ট, এই যে চারটা রিকোয়ারমেন্ট আমরা দেখলাম, যদি আমাদের অঙ্কটা হুম। এক মালিকানা কোম্পানির না হয়ে এই যে যৌথ মূলধনী কোম্পানির একটা অঙ্ক আপনাদের সামনে এখন আসছে, লায়াবিলিটি অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি, এই ক্ষেত্রে আমাদের কি পরিবর্তন আসতে পারে দেখি আমরা একটু এবার। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রেও আমাদের যথারীতি ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি, ব্যালেন্স শিট চাইবে। ইনকাম স্টেটমেন্ট যেমন ছিল তেমনই থাকবে, ইনকাম স্টেটমেন্ট আমাদের আগের মতোই থাকবে। রেভিনিউ থেকে আমরা এক্সপেন্স গুলো বাদ দেব। রেভিনিউ কোথায় পাবো? যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে আয় ব্যয় কোথায় যোগ হয়, ক্যাপিটালে নাকি রিটার্নসে, মনে আছে? কোথায় যোগ হয়? ইন্টারনেট ইয়ারনিংস। রিটেইন আর্নিংস এ যোগ হয়। তাহলে আমরা এখানে সব আয়ও পাবো, ব্যয়ও পাবো। ব্যয় দেখেন পাবে। এক্ষেত্রে সার্ভিস রেভিনিউ দুইবার আছে, এই একবার আর এই একবার। একই নাম থাকার কারণে দুইবার সার্ভিস রেভিনিউ না দেখিয়ে সার্ভিস রেভিনিউ লিখে একবার ব্র্যাকেটে কি করা হয়েছে, যোগ করে ইকুয়েশন করে একবারে সিরিজ পাঠানো কলাম হয়েছে। দেখানো হয়েছে। সার্ভিস রেভিনিউ একবার 4,500, আবার সার্ভিস রেভিনিউ আবার 5,500। হ্যাঁ, একাধিকবার লিখবো যখন একাধিক নামে থাকবে, সার্ভিস রেভিনিউ, রেন্ট রেভিনিউ, বুঝলাম, তখন আমরা বারবার লিখবো, একবার যোগ করবো। কিন্তু যেহেতু একই অ্যাকাউন্ট এই জন্য বারবার না লিখে ব্র্যাকেটে যোগ দিয়ে দেখা যাচ্ছে। যথারীতি থেকে আমরা এক্সপেন্স গুলো বাদ দিয়েছি, এখানে আমাদের অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আছে, রেন্ট এক্সপেন্স আছে, তার মানে ইনকাম স্টেটমেন্টে কোনো পরিবর্তন নাই। তবে পরিবর্তন এইটুকু, ক্যাপিটালতে কোনো আয় ব্যয় পাবো না, সব আয় ব্যয় পাবো কোথায় আমরা? ইন্টারনেট ইয়ারনিং। রিটেইন আর্নিংস, রিটেইন, আর্নিং। সঠিকভাবে উচ্চারণ করে, আর্নিং। রিটেইন আর্নিংস, আর্নিংস। এবার এখানে পরিবর্তন হচ্ছে, এক মালিকানা কোম্পানির ক্ষেত্রে দ্বিতীয় রিকোয়ারমেন্টটা ছিল কি মনে আছে? ইনকাম স্টেটমেন্টে বলে কি করছিলাম, এই যে কি করছিলাম, ওনার সিকিউরিটি ওনার স্টেটমেন্ট। সিকিউরিটি স্টেটমেন্ট, যেটা করার উদ্দেশ্য ছিল মালিকের সমাপনী মূলধন বের করা। যৌথ হ্যাঁ। মূলধন কোম্পানির ক্ষেত্রে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করার প্রয়োজন হবে না, কারণ এখানে কিন্তু কোনো মালিকের একক ব্যাপার না, এটা হচ্ছে কিন্তু অনেক মালিকের মূলধনের ব্যাপার। এখানে করতে হবে রিটেইন আচ্ছা। আর্নিং স্টেটমেন্ট। কি করতে হবে? রিটেইনড। কারণ এই যে সংরক্ষিত মুনাফা, এই সংরক্ষিত মুনাফা বছরের প্রথমে যে অবস্থায় ছিল বছর শেষে কি সেই অবস্থায় কি আছে? না, পরিবর্তিত মানে হয়েছে। পরিবর্তিত হচ্ছে, আয় হলে যোগ হচ্ছে, ব্যয় হলে বাদ হচ্ছে। মানে এই যে পরিবর্তনটা, এর মাধ্যমে আমাকে ক্লোজিং রিটেইন আর্নিং নির্ণয় করতে হবে, সমাপনী সংরক্ষিত মুনাফা নির্ণয় করতে হবে। সুতরাং এটাই হচ্ছে পরিবর্তন। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে ইনকাম স্টেটমেন্টের পরে আমাকে এখানে চাইবে হচ্ছে রিটেইন আর্নিং স্টেটমেন্ট, এখানে কখনোই ওনার সিকিউরিটি স্টেটমেন্ট চাইবে না। কথা কি আমি বোঝাতে পারতেছি? হুম। তাহলে এই ক্ষেত্রেও সে একই ফর্মুলা,
তাহলে আমাদের ওপেন ইন্টারনেট কত ছিল? দেখেন এই কারবারের ওপেন ইন্টারনেট জিরো, জিরো, কোনো ওপেন ইন্টারনেট ছিল না। ছিল কি? দেখেন ওপেন ইন্টারনেট ডট ডট, এর সঙ্গে যে কারবারের প্রফিটটা হবে, এই প্রফিটের কারণে সংরক্ষিত মুনাফা কি বাড়বে না কমবে? কারবারের যে প্রফিটটা অর্জন হলো, এই প্রফিটের কারণে সংরক্ষিত মুনাফা বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে, যে কারণে ওপেনিং এর সাথে নিট প্রফিট হলো যোগ, যোগ হয়ে ব্যালেন্সটা নামলো। এবার এই ক্ষেত্রে উইথড্র না থেকে কি থাকে এই অঙ্কে, মনে আছে? ওই যে কি অপশন কি উইথড্র না ছিল, থেকে কি থাকে? ডিভিডেন্ড। ডিভাইডেন্ড। ডিভিডেন্ড মানে লভ্যাংশ। হ্যাঁ, ডিভিডেন্ড। তাহলে এই যে ডিভিডেন্ডটা, লভ্যাংশ কি ব্যাখ্যা দিয়েছিলাম? যারা শেয়ার কিনবে বা যারা মালিক তাদেরকে লাভের একটা অংশ দেওয়া লাগবে না? হ্যাঁ, তাহলে এই ডিভিডেন্ডটা বলেন তো, এটা কি মুনাফা জাতীয় হবে না মূলধন জাতীয় হবে? এটা মূলধন জাতীয় ব্যয়। কারণ এই ডিভিডেন্ডটা দেওয়া হচ্ছে মূলধন সংগ্রহের উদ্দেশ্যে। ডিভিডেন্ড দেওয়া হুম, হচ্ছে কি মুনাফার উদ্দেশ্যে নাকি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে? মূলধন সংগ্রহের এই জন্য উদ্দেশ্যে। এটা কিন্তু একটা মূলধন জাতীয় ব্যয়। তাহলে ডিভিডেন্ড যদি আমরা দিই, আমাদের সংরক্ষিত মুনাফা যদি আমরা সংরক্ষণ করি, এটা কি বাড়বে না কমবে? এটা স্যার কমে যাবে না? বাড়বে। আমরা একটা জায়গা মুনাফা সংরক্ষণ করে রেখেছি, সেখান থেকে আমরা যদি লভ্যাংশ শেয়ার হোল্ডারদের দিয়ে দিই, তাহলে সেখানে লভ্যাংশ পরিমাণ কি কমে যাচ্ছে। এই জন্য রিটার্ন আর্নিংস থেকে ডিভিডেন্ড কি হয়? মাইনাস। মাইনাস হয়। তাহলে আমরা হ্যাঁ মাইনাস বাকি। করলাম, মাইনাস করলে পেয়ে গেলাম বছর শেষে আমাদের মুনাফা সংরক্ষণ থাকলো কত টাকা? 2000 টাকা। এটাকে বলা হচ্ছে ক্লোজিং রিটার্ন আর্নিংস বা এন্ডিং রিটার্ন আর্নিংস। তো দেখেন, হুম, যদি আমাদের এক মালিকানা এবং যৌথ মূলধনের ক্ষেত্রে আমাদের পার্থক্য হচ্ছে, এক মালিকানার ক্ষেত্রে করা লাগে আমাদের ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, আর যৌথ মূলধনী কমের ক্ষেত্রে আমাদের করা লাগে কি? রিটেইনিং আর্নিং ইয়ার্নিংস। স্টেটমেন্ট। ইনস্টলমেন্ট। বলেন এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো না বোঝা কোনো বিষয় আছে কিনা প্লিজ। দেখেন যে আলোচনাগুলো করতেছে এটা কিন্তু কমপক্ষে 2 ক্লাসের কাজ, কিন্তু আমাদের 1 ক্লাসে শেষ করতে হচ্ছে, যেহেতু এখন তো আসলে ডিটেলস আলোচনা বা সময় অনেক কম। আচ্ছা, যথারীতি ব্যালেন্স শিট আগের মধ্যে থাকবে, অ্যাসেট গুলো দেখাতে হবে, লাইবিলিটি স্টক হোল্ডার ইকুইটি দেখিয়ে দুই পাশ সমান দেখাতে হবে। যদি এক্ষেত্রেও প্রুভমেন্ট চাই, সে একই ওই একই দুই পাশে দুটো ছক নিয়ে এক পাশে অ্যাসেট দেখাবো আর এক পাশে কি দেখাবো, লাইবিলিটি অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটিস। হোল্ডার। ব্যাস, আমাদের মোটামুটি এক মালিকানা এবং যৌথ মূলধনী কোম্পানি সব পার্ট গুলো কিন্তু আমরা কমপ্লিট করলাম। সাধারণত মার্চেন্ডাইজিং ইকুয়েশন অঙ্কে পরীক্ষা সাধারণত আসে না, তারপরে আমাদের দেখে রাখতে হবে, যদি কপাল খারাপ হয় আমাদের সময় এসে বসতে পারে। কিন্তু আমাদের সাধারণত পার্ট সিতে ইকুয়েশন আসে এই এক মালিকানা যৌথ মূলধনী সাধারণত। হুম, এখন যে কাজটা করা দরকার, সেটা হচ্ছে আপনাদের বেশি বেশি এন্ট্রি প্র্যাকটিস করা। আমি কিন্তু শিট দিয়ে দিয়েছিলাম পিডিএফ গ্রুপে নাকি? হ্যাঁ। এখন ওইখান থেকে একটা অঙ্ক কিভাবে আপনি প্র্যাকটিস করবেন। দেখেন একটা অঙ্ক কি, এই একটা অঙ্ক বারবার এই ছক কেটে করতে গেলে আপনার অনেক সময় ক্ষেপণ হবে না? ছক যদি আপনি হ্যাঁ, কাটা পেরে যান, তাহলে কিন্তু আর বারবার ছক কাটা প্রয়োজন নেই। আপনি কি করবেন, একটা বই বা একটা শিটের পাশে একটা এন্ট্রি পড়বেন, পাশে ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস অথবা ক্যাশ মাইনাস ক্যাপিটাল মাইনাস, মানে এন্ট্রিটা কোথায় কোথায় পোস্টিং হবে পাশে খুঁজে আপনি শর্টকাটে লিখে যাবেন যে আপনি এটা পারতেছেন কিনা পোস্টিং। এইভাবে করে আপনি দ্রুত শুধু এন্ট্রি প্র্যাকটিস করবেন যে আপনি এন্ট্রি পারতেছেন কিনা। স্যার এই অঙ্কটা খাতার কি লম্বা লম্বি লিখতে হবে নাকি আর না আগে না, আমরা খাতা যেভাবে অবশ্যই নাইন আড়া টেনে করে নিতে লিখতাম? হবে। ইকুয়েশন কখনোই খাতা লম্বা করে করবেন না, খাতা আড়া করে নিয়ে। এবং আরো বিষয় আছে, খাতা আপনি তো খুললেন, একটা বাম পাশের পেজ একটা ডান পাশের পেজ, কখনো ডান পাশের পেজ ইকুয়েশন শুরু করবেন না। ডান পাশের পেজে বাম শুরু পাশে। করলেন, এক পেজ ধরলো না, তখন পরের পেজে দেখলে অবস্থা কি হবে? পেজ উল্টো পাল্টা করা লাগবে না বারবার? জি। এই জন্য সবসময় মনে রাখবেন, ইকুয়েশন, ওয়ার্কশিট, এইগুলো অবশ্যই খাতা আড়া করে নেবেন আর বাম পাশের পেজে ছক কাটবেন। তাহলে কি হবে, বাম পাশে পেজে যদি অঙ্ক নাও ধরে আপনার কিন্তু পরের পেজে ট্রান্সফার করতে কোনো ঝামেলা হবে না, কারণ পেজটা তো পরাপরই আছে নাকি। জি। এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা কিন্তু এটা। হ্যাঁ, অনেকে কিন্তু এই ভুলটা করে, করে পরীক্ষা হলে অনেক সাফার করে। তার থেকে বড় কথা যে এক্সামিনার, সে যদি একবার এপিস একবার অফিস এবার পেজ উল্টো পাল্টা করে খাতা থাকে, তখন তার কিন্তু ম্যাথ খারাপ হয়ে যাবে। এই জন্য সবসময় ইকুয়েশনের ওয়ার্কশিট খাতা আড়া করে নেবেন এবং অবশ্যই বাম পাশের উপরে থেকে ছক্কাটা শুরু করবেন, যাতে ডান পাশে সহজে ট্রান্সফার করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আজকের একটু দ্রুত বেশ কিছু বিষয় আলোচনা করলাম। আমরা নেক্সট ক্লাসে মার্সেনের ইকুয়েশন দেখবো, তার আগে প্রশ্ন হচ্ছে, আজকে উপস্থিতি কম আছে, আপনারা মাত্র 3 জন ক্লাস করতেছেন।
আজকে যেটুকু আলোচনা করলাম এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, অথবা আপনারা পার্ট বি অঙ্ক দেখেছেন, কারো কোনো ব্যক্তিগত সমস্যা আছে কিনা বলেন। কারোর কোনো ব্যক্তিগত সমস্যা থাকলে বলতে পারেন, যেহেতু আমাদের হাতে এখন সময় আছে, 5 মিনিট সময় আছে এখনো। স্যার, পার্ট বি তে যে 2 নাম্বার রুলস ছিল না, ওইটা অঙ্ক করাতেন, বড় যে রুল, ওইটার আমি ক্যাপিটাল হচ্ছে, সমান সমান। হ্যাঁ, হ্যাঁ, ওইটার স্যার আমি ওই প্লাস মাইনাসের যে হচ্ছে গিয়া পরিবর্তন হয়, ওইটা আমি ঠিক পারতেছি না। এটা পারতেছেন। ওইটা যে কোথায় যে আমি প্লাস দিব, কোথায় মাইনাস দিব, ওই ইকুয়েশনটা কিভাবে করবো আমি পারতেছি না। আচ্ছা, আপনি সূত্রটা কি মুখস্থ করছেন? মূল সূত্র কি? ওটা যে ক্লোজিং ইন্ডিং ক্যাপিটাল, কি বলে, ইন্ডিং বা ক্লোজিং হ্যাঁ, যাই লিখি না কেন, ইন্ডিং ক্যাপিটাল সংক্ষেপে লিখি ইকুয়াল, বলেন, ওপেনিং ক্যাপিটাল। ওপেনিং ক্যাপিটাল প্লাস অ্যাডজাস্টমেন্ট হ্যাঁ হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট না, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট সংক্ষেপে লিখতেছি আমি। আচ্ছা, এর সাথে কি হবে বলেন? এরপরে প্লাস রেভিনিউ প্লাস রেভিনিউ। কি মাইনাস হবে? এক্সপেন্স মাইনাস এক্সপেন্স। তার থেকে কি হবে? মাইনাস মাইনাস উইথ। মাইনাস অথবা প্লাস নিট না 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 প্রফিট। না 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 না, এই জায়গায় তো আপনি পেঁচাই বলতেছেন। মাইনাস ড্রয়িংস বা উইথড্র। উইথড্র, এই হচ্ছে সূত্র। এবার যখন আমার অঙ্কে নিট প্রফিট বা লস নির্ণয় করতে বলবে, তখন এই রেভিনিউ এক্সপেন্স বাদ হয়ে এখানে প্রফিট অ্যান্ড লস ঢুকবে। আচ্ছা। মূল সূত্র কিন্তু এটুকু। হ্যাঁ, যদি আপনার অঙ্কে উইথড্র নির্ণয় করতে বলে, বাকি সব দেওয়া আছে, সূত্র এইটা। আপনার যদি অঙ্কে ওপেনিং ক্যাপিটাল নির্ণয় করতে বলে, বাকি সব দেওয়া আছে, সূত্র এইটা। কিন্তু আপনাকে অঙ্কে বলছে সব দিয়ে নিট প্রফিট আর লস নির্ণয় করো, এখানে কোথাও প্রফিট লসের বিষয় আছে? না, কিন্তু এখানে কোন দুটোর সাথে প্রফিট লস সম্পর্কিত? রেভিনিউ আর এক্সপেন্স। হ্যাঁ, তাহলে যখন আপনাকে প্রফিট অ্যান্ড লস নির্ণয় করতে বলবে, তখন সূত্র হালকা পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তনটা কি? তখন পরিবর্তন হবে, এই রেভিনিউ এক্সপেন্স না লিখে এখানে কিভাবে লিখতে হবে? এখানে লিখতে হবে প্লাস, যদি আমাদের প্রফিট তাহলে কি হয়? প্লাস আর প্লাস, লস তাহলে হইলে প্লাস মাইনাস। নিট প্রফিট অবলিক মাইনাস অবলিক কি, নেট নিট লস। লস। এই হচ্ছে পরিবর্তন। তার মানে এইটুকু ডিপেন্ড করবে, এই পরিবর্তনটুকু ডিপেন্ড করবে আমার অঙ্কে কি চাচ্ছে তার উপরে। আচ্ছা, অঙ্কে কি চাচ্ছে তার উপরে তার ডিপেন্ড উপর। করবে, তাই তো? জি। এবার আসেন প্লাস মাইনাস পরিবর্তনের ব্যাপারটা কি। আমরা বীজগণিতে অঙ্ক করেছি যে যখন লেফট সাইড রাইট সাইডে কোনো ইকুয়েশন আমাদের সামনে আসে, যদি বোথ সাইড একসঙ্গে চেঞ্জ হয়, এই সাইডের সব জিনিস এ পাশে, এই সাইডের সব জিনিস এ পাশে, তখন কোনো সাইন বা চিহ্ন পরিবর্তন হয় না। যেমন আচ্ছা, আমরা এই পাশে সব নিয়ে যাবো এই পাশে, রাইট লেফট লেফট রাইট, যদি আমরা তাই করি, মনে করেন এই সব নিয়ে যাব, এটা রাইট সাইড, এটা কি সাইড? বাম হাত না? এটা লেফট লেফট সাইড। সাইড। তাহলে আমরা জি। এই রাইট সাইড সব লেফট সাইডে নেব, নিলাম, তাহলে ইকুয়াল। আর লেফট সাইড নেব কোথায়? রাইট। রাইট সাইডে। কোনো চিহ্ন কি পরিবর্তন হয়েছে? জি না। কোনো চিহ্ন পরিবর্তন হয়নি। এবার আমাদের নির্ণয় করতে হবে, মনে করেন ওপেনিং ক্যাপিটাল নির্ণয় করতে হবে, তাহলে যে রাশির মান নির্ণয় করবো তাকে রাখবো লেফট সাইডে, আর যাদের জি, আমাদের নির্ণয় করার প্রয়োজন নেই, মান দেওয়া থাকবে, তাদের সব নেবো কোন সাইডে? রাইট রাইট সাইডে। সাইডে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখন পরের লাইনটা কি করতে হবে? তাহলে অর, অর দিয়ে এবার তাহলে এখানে শুধুমাত্র কোনটা রাখবো? ওপেনিং ক্যাপিটাল জি। রাখলাম, যেটা নির্ণয় করতে হবে। এবার ইকুয়াল দেবো, দিয়ে এই পাশে মূল আগে থেকে আছে কোনটা? এন্ডিং ক্যাপিটাল। রাখলাম এই পাশে। এবার দেখেন আমরা কি বোথ সাইড চেঞ্জ করতেছি, নাকি এক সাইডে জিনিস অন্য সাইডে নিচ্ছি? এক সাইডে তো অন্য সাইডে নিচ্ছি। তখনই কিন্তু চিহ্নে পরিবর্তন আসবে। যেমন অ্যাডিশনাল ইনভেস্টমেন্টের আগে কি চিহ্ন ছিল? প্লাস, এবার মাইনাস হবে। এবার কি হবে? মাইনাস। মাইনাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। এই যে নিট প্রফিট লেস মাইনাস, তাহলে এইটা সাধারণত আমাদের নির্ণয় করতে বললে আসবে। যদি এটা না বলে, এই যে ওপেনিং ক্যাপিটাল নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কোন সূত্র, প্রফিটের সূত্র নাকি রেভিনিউ সূত্র, কোন সূত্রতে কাজ করবো বলেন তো? রেভিনিউ আর এক্সপেন্সের ভেরি সূত্র। গুড, তাহলে রেভিনিউ। তাহলে এটা যদি রেভিনিউ পুরো এপাশে চলে আসে, তাহলে রেভিনিউ আগে তো প্লাস ছিল, এখন রেভিনিউর আগে কি হবে? মাইনাস হবে। মাইনাস। আচ্ছা, এক্সপেন্সের আগে মাইনাস ছিল, এখন কি হবে?
প্লাস হবে। প্লাস, উইথড্রর আগে মাইনাস ছিল, এখন কি হবে? প্লাস হবে। এই হচ্ছে বিষয়, আর তো কিছু না। আচ্ছা, কথা ক্লিয়ার? ঠিক আছে। জি। এইখানে নিট প্রফিট এন্ড লস শুধুমাত্র তখন আসবে যখন এটা নির্ণয় করতে বলবেন। যদি নির্ণয় করতে জি। না বলে, অল টাইম আমাদের কোন সূত্রে কাজ করতে হয়? মূল সূত্র কিন্তু এইটা, জি। মূল সূত্র হচ্ছে এইটা। আচ্ছা। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, আর কারো কোনো সমস্যা? প্লিজ, সময় আছে আর মাত্র 2 মিনিট। কারো কোনো প্রবলেম? আপনারা প্রচুর অঙ্ক বাসায় প্র্যাকটিস করেন, কিন্তু প্রচুর অঙ্ক প্র্যাকটিস করেন। কারণ আপনারা যদি প্র্যাকটিস জি না স্যার। করেন তাহলে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে না। প্র্যাকটিস করলে তখনই প্রশ্ন আসবে। আর প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষায় ধরা খেতে হবে, এমন ধরা তো চিন্তা করতে পারতেছেন না। কারণ অঙ্ক দেখা এক জিনিস আর হাতে করা কিন্তু আর এক জিনিস। হাতে জি। যখন করবেন তখন দেখবেন কত সমস্যা দাঁড়ায়। এই জন্য আপনারা, এই যে বললাম, যদি আপনি ছক কাটার সমস্যা না থাকে প্রত্যেকটা এন্ট্রি পড়েন, পড়ে তার পাশে, যেমন কথা কথা পারচেজ সাপ্লাই ইন ক্যাশ, এটা ইকুয়েশনে কোন কলাম পোস্টিং হবে বলেন? পারচেজ সাপ্লাই ইন ক্যাশ কোন কলাম পোস্টিং হবে বলেন? তাতে বলেন। সাপ্লাইসে প্লাস কেন হবে, প্রথমে ক্যাশে সাপ্লাই আসলো মাইনাস কেন? হবে। প্রথমে তো আসবে ক্যাশ, তাহলে ক্যাশ থেকে কি হ্যাঁ, হবে? ক্যাশে মাইনাস। মাইনাস, মাইনাস। কমা আর সাপ্লাইতে কি হবে? সাপ্লাইতে প্লাস। প্লাস। সাপ্লাইতে প্লাস। হয়ে গেল। দেখেন, খেয়াল করেন, 1 নম্বরটা কি হবে বলেন? ইনভেস্টমেন্ট কোথায় কোথায় পোস্টিং হবে বলেন? ক্যাশ প্লাস ক্যাশে আর হবে ক্যাপিটাল প্লাস। প্লাস, এবার কমা দেবো না ইকুয়াল দেবো? ইকুয়াল দিবেন। কারণ এবার কিন্তু চলে গেছে লাইবিলিটি পাশে, এই জন্য মাঝখানে কি দিলাম? ইকুয়াল। এবার ইকুয়াল। ক্যাপিটাল হবে প্লাস। এইখানে দেখেন, এখানে মাঝখানে দিছি কি দেখেন তো? মাইনাস। এখানে মাঝখানে কমা দিয়েছি, কারণ কি এই দিছি? দুইটাই কমা। বাট এখানে মাঝখানে কি দিছি? সমান সমান। কারণ কি? ইকুয়াল। কারণ এই প্রভাবটা শুধু অ্যাসেট পাশে, শুধু কোন পাশে? অ্যাসেস পাচ্ছে। বাট এটা কিন্তু দুই পাশের প্রভাব, এই জন্য মাঝখানে কি রেখেছি? ইকুয়াল। ইকুয়াল। এভাবে আপনার কাজ, প্রত্যেকটা এন্ট্রি পড়বেন আর খালি পাশে খালি পোস্টিং লিখে যান, তাহলে আপনি বুঝবেন যে আসলে আপনি পাচ্ছেন কিনা। আপনার ছকেটা অঙ্কের জি। বিলম্ব করার দরকার নাই। হ্যাঁ, তবে একটা অঙ্ক করে সেটার ইনকাম স্টেটমেন্ট, ওনার্সিপ ব্যালেন্স সবগুলো পূর্ণাঙ্গ ভাবে করেন, যাতে আপনি পারেন কিনা যাচাই করার জন্য। ঠিক আছে? আচ্ছা। তো আমরা নেক্সট জি। ক্লাস মার্সেন্টেজ ইকুয়েশন পারপেচুয়াল পিরিয়ড দেখে ইকুয়েশন শেষ করব। ক্লাস কে করলো না করলো দেখার বিষয় না, যারা করবেন তারা ধারাবাহিকভাবে সবকিছু পেয়ে যাবেন। কারণ এরপর আমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, স্পেশাল জার্নাল, মার্সেন্টেজ, এগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আশা করি আপনারা ক্লাস নিয়মিত থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আগামী ক্লাস আলাইকুম। ইনশাল্লাহ কথা হবে। ওয়ালাইকুম আসসালাম।